হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে এসএসসি জিডি 2024 এর যে এক্সামটি হলো, যেটা রেজাল্ট পাবলিক হয়েছে, যেটা ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছে, তো সেটাতে কতটা স্ক্যাম হয়েছে বা আদৌ কি স্ক্যাম হয়েছে নাকি স্ক্যাম একদমই হয়নি, এই পুরোটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের আলোচনা করব যে স্ক্যাম যদি হয়ে থাকে সেখানে কতটা স্ক্যাম হয়েছে, কি কি পর্যায়ে স্ক্যাম হয়েছে। বোঝাতে পারলাম? 2 নম্বর পয়েন্ট হচ্ছে এসএসসি জিডি দেখো একটা লিস্ট পাবলিশ করেছে, যে লিস্টে পুরো সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে। তো সেই ক্ষেত্রে কি সেকেন্ড লিস্ট পাবলিক করা উচিত এসএসসির, নাকি স্টুডেন্টরা আমরা কি করতে পারি, এই পুরোটার উপর কিন্তু আজকে আমাদের ভিডিওর টপিক। 2 নম্বর কথা বোঝো, যদি এসএসসি স্ক্যাম করেই থাকে তাহলে 2025-এ যারা ক্যান্ডিডেট এক্সাম অ্যাসপায়ার হচ্ছে, যারা এক্সাম দিতে যাচ্ছ, তাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত এবং তারা কি করতে পারে, বা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো, যারা সিজিএল এর ক্যান্ডিডেট আছো, যারা এমটিএস এর ক্যান্ডিডেট আছো, যারা এসএসসির উপর ডিপেন্ড করে আছো, অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সমস্ত টিচার স্টুডেন্ট মিলে আমরা কি করতে পারি। কারণ সিম্পল বিষয় বোঝো, কোথাও যদি কোনো দুর্নীতি হয় তাহলে সেখানে আমাদের সবার দায়িত্ব থাকে যে সেখানে মানে কি বলবো, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজকে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, সবাই দেখো দেশের কিন্তু রুখে দাঁড়িয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। যদি তারা দেশের সবাই সেইভাবে রুখে না দাঁড়াতো তাহলে কিন্তু আজকেও হয়তো আমরা পরাধীন থাকতাম। এই যে আরজি করের মামলাটা হয়েছে, এই মামলাতে যদি সবাই প্রোটেস্ট না করতো তাহলে এই কেসটা হয়তো এতদূর যেতই না। পরবর্তীতে রায় তো এখনো সেরকম ভাবে কিছু আসেনি, কিন্তু যে পর্যায়ে প্রোটেস্টটা হয়েছে সেই জন্যই কিন্তু আজকে মানে সেই মামলাটা কিছুটা হলেও গড়িয়েছে। ঠিক তেমনি এসএসসি যদি আমাদের স্ক্যাম করেই থাকে, ব্যাপারটা বোঝো, স্ক্যাম করেই থাকে তাহলে আমাদের করণীয় কি পুরোটা আমি বলবো। প্রথম কথা বোঝো, এসএসসি যে স্ক্যাম করেছে সেটা কিছুটা হলেও প্রমাণ পাওয়া যায়, কিছুটা হলেও আমরা প্রমাণ পেতে পারি। দেখো, প্রথম কথা আমরা দেখতে পেলাম যে বিহারের পাটনাতে এমন একজন স্টুডেন্ট আছে যে মাধ্যমিকে ফেল, তার আবার ফাইনাল মেরিটের লিস্টে নাম এসছে। এটা হয়তো তোমরা দেখেছো। আমি পয়েন্টটা তোমার সাথে ডিসকাস করছি। দেখো, এই যে পয়েন্টটা, মাধ্যমিকে ফেল ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে, এটা কিভাবে সম্ভব বল? আমরা বিভিন্ন হিন্দি নিউজ পেপারে, বাংলা নিউজ পেপারে হয়তো পেয়েছি যে একটা ক্যান্ডিডেট যে মাধ্যমিকে ফেল, সেও আলটিমেটলি ফাইনাল যে মেরিট লিস্ট আছে তার নাম সহকারে, রোল নাম্বার সহকারে নাম এসছে। এটা কিভাবে সম্ভব বলো তো? প্রথম কথা, এখানে তোমার কি বোঝার আছে? আমার মনে হয় না কিছু বোঝার আছে এক্সট্রাঅর্ডিনারি, যে মাধ্যমিকে ফেল সে কিভাবে একটা যে এক্সামের মানে বেসিক ক্রাইটেরিয়া থেকে মাধ্যমিক পাস, সে কিভাবে মানে অ্যাসপিরেন্ট হয়, বুঝতে পারলে? 2 নাম্বার কথা হচ্ছে ফলস অ্যাসপিরেন্ট আমরা দেখতে পাচ্ছি। ফলস অ্যাসপিরেন্ট, এই ব্যাপারটা তুমি বোঝো। এটাও বিহারের ঘটনা। বিহারে আমরা পাটনাতে দেখতে পাচ্ছি ফলস অ্যাসপিরেন্ট। কিরকম ফলস অ্যাসপিরেন্ট? যে অ্যাসপিরেন্ট আছে সে এক্সাম দিচ্ছে না, তার পরিবর্তে আরেকজন দিচ্ছে, এবং তুমি এক্সাম সেন্টারে গিয়েই পাবে যে মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকার বিনিময়ে সে তোমার এক্সাম দিয়ে দেবে এবং এক্সামে তোমাকে ভালো স্কোর এনে দেবে, বুঝতে পারলে? এটা গেল একটা পয়েন্ট। আবার আরেকটা পয়েন্ট আছে যে তুমি ক্যান্ডিডেট, তুমি তোমার সিট ছেড়ে দিচ্ছ 80,000 টাকার পরিবর্তন। এই দুটো জিনিসই তোমাকে বুঝতে হবে। তো এসএসসি বর্তমান দিনে যে এই যে জিনিসগুলো হচ্ছে, সবাই এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেরকম কোনো রেসপন্স পাওয়া যায়নি, কোনো টিচারই সেটার বিরুদ্ধে সেভাবে কিছু বলছে না, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের পাশে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, কাউকে না কাউকে আওয়াজ তুলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এসএসসির এই যে একের পর এক মামলা আসছে, বিহারের পাটনাতে আমরা দেখতে পাচ্ছি যে মনে করো তোমার এক্সাম সেন্টারে তুমি গিয়েছো, এক্সাম সেন্টারে তোমার 500 কম্পিউটার আছে। ব্যাপারটা তুমি বোঝো, যেটা বোঝা যাচ্ছে 500 কম্পিউটার আছে। তো বিহারের পাটনাতে দেখতে পাচ্ছি কি, যে এই যে এটা ধরো এক্সাম সেন্টার, এর বাইরে কোথাও একটা ঘরের মধ্যেই এখানে একটা কম্পিউটার রেখে দিয়েছে। এই ব্যাপারটা তুমি বোঝো। তার মানে এখানে কম্পিউটার রয়েছে 499টা, আর একটা কম্পিউটার এই রুমের মধ্যে রয়েছে যেটা এক্সাম সেন্টারের বাইরে। তো এখানে যখন এক্সাম সেন্টারের বাইরে নেওয়া আছে, এটা তার এক্সটেন্ট তার দিয়ে নেওয়া আছে। এবার এখানে কয়েকজন মিলে বসে আছে, তারা সরাসরি এক্সামের পেপার সলভ করছে এবং সেটা পাবলিক করছে। আর সরাসরি এখানে এখান থেকে যদি এখানে এসছে, তাহলে ক্যান্ডিডেটদেরও তারা কি করছে, ফলস মানে ইনফরমেশন পুরো দিয়ে দিচ্ছে যারা এক্সামে সেই সময় সেই শিফটে ছিল। তাহলে ব্যাপারগুলো বোঝো, এই লেভেলে স্ক্যাম হচ্ছে। কোথাও মাধ্যমিক ফেল ক্যান্ডিডেট পাস করে যাচ্ছে, মানে ফাইনাল লিস্টে নাম এসছে,
কোথাও দেখতে পাচ্ছি যে ফলস ক্যান্ডিডেট বসছে 80,000 টাকার পরিবর্তে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এক্সামের সেন্টারে একটা কম্পিউটার বাইরে আছে, মানে এক্সামের বাইরে, রুমেরই পুরোপুরি বাইরে। তো সেখানে এখানকার সার্ভার কানেক্ট করা আছে, তো সেই সার্ভারের মাধ্যমে ওখানে যারা বসে আছে তারা মানে লাইভ কি করছে, কোশ্চেন এক্সাম সেন্টারের মাধ্যমে সলভ করে পাঠাচ্ছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো এই জিনিসগুলো উঠে আসছে। তো এসএসসি এই জিনিসগুলো যখন উঠে আসছে, তোমার কি করণীয়? আমাদের করণীয় যেটা, তোমার আমার সবার মিলে করণীয় যেটা, এসএসসির বিরুদ্ধে বা এসএসসির এই কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে আমাদের কোথাও না কোথাও একটা প্রোটেস্ট করা দরকার। সেই প্রোটেস্টটা কোথাও হতে পারে, অনলাইন হতে পারে, কারণ দেখো এসএসসি সেন্টার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো সেই ক্ষেত্রে অনলাইন যদি তুমি প্রোটেস্ট করো, সেটাই কিন্তু এই বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক কিছু হবে। যদি আমাদের রাজ্যের পিএসসি হয়, তাহলে আমরা বা ডাব্লিউবির কোনো বোর্ড হয়, তাহলে আমরা সরাসরি গিয়ে উপস্থিত থাকতে পারি। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে কোথায় প্রোটেস্ট করবে, কিভাবে করবে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেবো। এবার দেখো আজকের ভিডিও টপিকে হয়তো অনেকেই বলতে পারো যে স্ক্যাম তো সেরকম করে হচ্ছে না, এই সমস্ত উল্টাপাল্টা নিউজে মনোসংযোগ না করে তোমরা পড়াশোনা করো। হ্যাঁ একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক কথাটা। কারণ এই ক্ষেত্রে তোমার দুটো স্টেপ হতে পারে। স্টেপ আমি বলছি, প্রথম স্টেপ যে আমি এই সমস্ত নিউজে কান দেবো না, আমি আমার পড়াশোনাটা করব, কাটো ভাই যা, সেটা কোনো ব্যাপার না, আমি আমার মতো করে পড়াশোনা করব এবং আমি সেখান থেকে একটা সিট নেব। কারণ এসএসসিতে যেটা হচ্ছে পুরো কিন্তু 100%ই স্ক্যাম হচ্ছে না, স্ক্যামটা 20%, 30% বা কিছু লেভেলে হচ্ছে, আমরা হয়তো সেটা বুঝতেও পারছি না কত লেভেলে হচ্ছে, কিন্তু হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো সেটা তুমি করতে পারো যে না আমি এগুলোতে কান দেবো না একদমই, আমি নিজের মধ্যে পড়াশোনা করবো, কাটো ভাই যা, আমি সেখান থেকে একটা সিট নেব। আর বাকি যদি থাকে তোমার মধ্যে যদি এই ব্যাপারগুলো বোঝো যে যেহেতু একটা বোর্ড দুর্নীতি করছে, তো সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়া উচিত, তাহলে তোমাকেও কোথাও না কোথাও কিছুটা পরিমাণ হলেও এই যে আমাদের ক্যাম্পেইনগুলো হচ্ছে, যে এসএসসির বিরুদ্ধে যে স্ক্যাম বন্ধ করার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে কিছু পরিমাণ সজাগ হতে হবে। আমি বলছি না যে রাত দিন এক করে তোমরা মানে টুইটারে টুইট করো বা তোমরা এসএসসি কে মেইল করো, দরকার নেই, কিন্তু একটা টুইট বা একটা মেইল তোমরা করতেই পারো, কারণ তার মধ্যে তুমিও একজন ক্যান্ডিডেট। এসএসসি যদি এই স্ক্যামের পরিমাণটা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে বেনিফিশিয়াল কিন্তু তুমিও হবে। এবার দেখো আমি এক এক করে তোমাদের পয়েন্টগুলো বলছি। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বোঝালাম তোমাদের, যে ফলস ক্যান্ডিডেট, একটু আগে যেটা বললাম, ফলস ক্যান্ডিডেট বিহারের পাটনাতে আমরা দেখতে পাচ্ছি যে 80,000 টাকা নিচ্ছে। মাত্র 80,000 টাকার পরিবর্তে সে ফলস ক্যান্ডিডেট এক্সাম তোমার দিয়ে দিচ্ছে এবং এক্সামে তোমার ভালো স্কোর করে দিচ্ছে। এবং বিহারের পাটনাতে আমরা দেখলাম, বিহারের পাটনা কি তোমার অন্য কোনো একটা মানে কি বলবো জেলায়, দেখতে পেলাম যে একজন টিচার ভিডিওতে পুরোপুরি দেখাচ্ছে, একজন টিচার যে কিনা ক্লাস করায়, সত্যই সেই টিচারও গিয়েছে এক্সাম দিতে গিয়েছে, সিজিএল এর এক্সাম, এমটিএস এর এক্সাম, জিডি এর এক্সাম। তো টিচার যখন বসছে, নর্মাল বিষয়, সে তো ক্যান্ডিডেট নয়, সে কি করছে সেখানে এক্সাম দিচ্ছে, সেই এক্সামটা কারো স্টুডেন্টের পরিবর্তে দিচ্ছে, ফলস ডকুমেন্ট দিচ্ছে, তার পরিবর্তে কিন্তু তিনি এই জিনিসগুলো করছে। তো এই লেভেলে স্ক্যাম হচ্ছে, বুঝতে পারলে? একটু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এবার দেখো এখানে স্ক্যামের ক্ষেত্রে আরেকটা বড় জিনিস হয়তো তোমরা অনেকেই আমার সাথে এগ্রি করবে, যারা বর্তমান দিনে বিভিন্ন র্যালিগুলোতে যাচ্ছ বা এসএসসি রান ছিল, মেডিকেল ছিল, সেই ক্ষেত্রে দেখবে, মনে করো আমরা তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তাই না, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। এবার এসএসসি জিডির যে মেরিট লিস্টটা বেরোয়, সেটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা, যেগুলো বর্ডার এরিয়া সেগুলো থেকে আমাদের কিছুটা কম যায়, কিছু কিছু স্টেটে একটু বেশি যায়, যেগুলো বর্ডার এরিয়া বাদ দিয়ে, কিছু কিছু স্টেটে এমনি নর্মালি ক্যান্ডিডেট বেশি আছে, সিট কম আছে, সেখানে ভ্যাকেন্সি বেশি যায়। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নর্মালি এটা এসএসসির মানে কালেকশন করা উচিত যে যেই স্টেটের ক্যান্ডিডেট সেই স্টেটেই এক্সাম দেবে। এবার হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকে দেখতে পাচ্ছ যে বিহার থেকে ক্যান্ডিডেট আসছে, বিহার থেকে, ইউপি থেকে ক্যান্ডিডেট আসছে। এইটা হয়তো অনেকেই আমার সাথে এগ্রি করবে। তোমরা র্যালিতে গিয়ে দেখতে পাচ্ছ অনেক পরিমাণ বিহারি ক্যান্ডিডেট, অনেক পরিমাণ ইউপির ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের আসছে। তো বিহার ইউপিতে যদি কাট অফ বেশি যায়, তাহলে নর্মালি তারা কোথায় চলে আসছে? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে তোমার একটা ভ্যাকেন্সি ছিল, তোমার ওয়েস্ট বেঙ্গলে তোমার স্টুডেন্ট তুমি, তোমার একটা ভ্যাকেন্সি কিন্তু একটা ক্যান্ডিডেট আসছে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তোমার যেটা অধিকার সেটাও কিন্তু তারা ছিন্ন করছে। এবার এটা কিভাবে হচ্ছে? এইভাবে কি করছে, তারা ফলস ডকুমেন্ট বের করছে, ঠিক আছে, ফলস ডকুমেন্ট, তারা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা অনেক র্যাকেট আছে, নিজেরা বোঝো, ফলস ডকুমেন্টস দিচ্ছে, ফলস ডকুমেন্টস এসএসসি কে শো করাচ্ছে, সেটাও এসএসসি আবার কি করছে, নিয়ে নিচ্ছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এসএসসি কে কিছু না কিছু করা উচিত, যে ফলস ডকুমেন্ট যখন পেশ হচ্ছে কোনো না কোনো ভাবে সেটাকে আমি ধরতে হবে।
বা যদি কেন ক্যান্ডিডেট বাইরের স্টেট থেকে, মনে হয় ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট আসামে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে এক্সামটা অনেক কি হবে, ক্লিয়ার হবে, অনেকটা ট্রান্সপারেন্ট হবে। বোঝাতে পারলাম ব্যাপারগুলো? এই জিনিসগুলো আমাদের আগে করে বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বুঝতে পারলাম? আমরা অনেক ভিডিও দেখি মাঝে মাঝে যে এসসি জিডি ক্যান্ডিডেট বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে চলে আসছে, এটা ঠিক নয়। 2 নম্বর কথা তুমি দেখবে যে এসসি জিডিতে যদি মনে করো যে 30 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, আমি বললাম 30 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, ঠিক আছে? এবার 30 লাখ, আই থিঙ্ক ধরো 30 লাখ, এটা হ্যাঁ 30 লাখ ক্যান্ডিডেট দিয়েছে। এবার তুমি দেখবে যে এক্সাম দিতে গেল 20 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিতে গেল, তাহলে বাকি স্টুডেন্ট কোথায় গেল? বাকি স্টুডেন্ট এক্সাম দেয়নি। তো এখানে কোন কোন স্টুডেন্ট আছে বলো তো? যারা এসএসসি জিডির এলিজিবলও না, হয়তো মাধ্যমিক ফেল করেছে, বা এসএসসি জিডি তো এক্সাম তারা দেবেও না, তারাও এক্সাম ফর্ম ফিল আপ করেছে। তো এসএসসি করা উচিত কি এই জিনিসগুলো আর বেশি পরিমাণ তদারকি করা উচিত। তারপরে ব্যাপারটা বোঝো নর্মালাইজেশন, এইটা আমার মনে হয় যে খুব বড় একটা ফ্রডের জায়গা বর্তমান দিনে হচ্ছে। ব্যাপারটা বোঝো, পুরো এসএসসি কিন্তু তোমাদের ফ্রড না। আবারও বলছি, পুরো এসএসসি ফ্রড না, পুরো এসএসসি যে দুর্নীতিগ্রস্ত হয়েছে না। এসএসসির মধ্যে হতে পারে কিছু সংখ্যক আছে লোক যারা এই জিনিসগুলো করছে। তো এসএসসি যে মেইন বোর্ড, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা জিনিসগুলোকে একটু আরো স্বচ্ছতা সত্য করা উচিত। যে লোকেরা এর সাথে জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। নর্মালাইজেশনের ক্ষেত্রে কি, যেটা বর্তমানে দেখতে পাচ্ছ, মনে করো কোনো একটা শিফট হলো, কোনো একটা হার্ড শিফট হলো, কোনো একটা স্টুডেন্ট 90 পেলো, সাপোজ ধরো 90 পেলো, হার্ড শিফট, এটা হার্ড শিফট। একটা ইজি শিফট ছিল, ইজি শিফটে আমরা দেখতে পাচ্ছি কোন একটা ক্যান্ডিডেট মনে করো যে 110 পেল, নর্মাল স্কোর, লস করে কথা বলছি। এইবার দেখা যাচ্ছে কি যে এক্সামের পর দেখা যাচ্ছে যে নর্মাল হার্ড শিফট যেটা ছিল ওটার বেড়ে গেল 30 প্লাস 30 হলো, মানে এটা কত হয়ে গেল 100। আর যেটা নর্মাল মানে হার্ড মানে ইজি শিফট ছিল সেটাতে কোনো কিছু বাড়ালোই না, 110ই হয়ে গেল। এইবার তুমি ব্যাপারটা বুঝো, নর্মালাইজেশন করা হয়েছিল কেন? নর্মালাইজেশন আনা হয় যে দুটো হার্ড এবং ইজি শিফটকে যাতে একই লেভেলে আনা হয়। কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে 110.5 আছে, সেটা 110 হয়ে যাচ্ছে, কমেও যাচ্ছে নর্মালাইজ করে, সেটা থাকছে বা কমে যাচ্ছে। হার্ড শিফটে একদম 30-40 বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা 120-110 হলো, এরকম আমরা দেখেছি। ক্রস কোর নর্মালাইজ করে মধ্যে পার্থক্য বোঝো। কিন্তু আমার কথা এই জায়গাতে নয়, আমার কথা হচ্ছে এই যে ক্যান্ডিডেটটাকে তুমি 30 নাম্বার বাড়ালে, আর একে যে বাড়ালে না, একদমই বাড়ালে না, তো সেই ক্ষেত্রে দুই জায়গার মধ্যে এ 30 নাম্বার বাড়লো, একও বাড়লো না, কিন্তু কিভাবে বাড়লো, কি বৃত্তান্ত, এসএসসি কিন্তু এটা প্রকাশ করে না। নর্মালাইজেশনের কোনো রুলস কিন্তু কেউ বলতে হবে না যে এটা রুলস আছে। যেমন আমাদের ক্রিকেটে ডিআরএস মেথড আছে, ওটা সবাই অনেকে বোঝো যে ডিআরএস মেথড, এই মেথডে এটা তাকে দাও, বৃষ্টি হলে খেলা কমে যায়, এটা হয় এটা হয়। কিন্তু এসএসসি কিন্তু ক্লিয়ার কিন্তু কোনো কিছু আমাদের এখনো জানায়নি, যে ক্লিয়ার কিন্তু কোনো কিছু বলেনি যে এই মেথডে আমরা এটাই করি, এটা হার্ড শিফট হলে এত পারবে, এটা নর্মাল শিফট হলে এত পারবে। তো সেটা এসএসসি পাবলিশ করা উচিত, যাতে আমরাও বিষয়গুলো বুঝতে পারি যে আমার কত পাবে, তার কত পাবে, সেই শিফট কত ছিল। এবার এই জায়গাতে যদি ফ্রড হয়, এই জায়গাতে যদি ক্যান্ডিডেট টাকা দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে ধরবে বলো? এবার সোর্সের মধ্যেই তো ভূত থেকে গেল, তাহলে তুমি এই জিনিসটাকে কিভাবে আইডেন্টিফাই করবে যে ওই ক্যান্ডিডেটটা কিভাবে ফ্রড করলো? কারণ সে তো তোমার লস করে বলবে না, সে তোমার নর্মালাইজ করবে যে 120 পেয়েছে। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাতে যদি ফ্রড হয়ে থাকে সেটা তো আমরা কেউ ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আরো ট্রান্সপারেন্ট হওয়া উচিত। তারপর হচ্ছে সেকেন্ড লিস্ট, যেটা আমি বলছি যে এসএসসির অবশ্যই সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট জারি করা উচিত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েটিং লিস্ট, ঠিক আছে, ওয়েটিং লিস্ট বের করা উচিত। কারণ একটা এক্সাম হচ্ছে, যারা সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো অন্যান্য এক্সামে আছে, সিজিএল পাস করেছে, বা আমাদের অন্যান্য স্টেটের এক্সামে, বিভিন্ন স্টেটের এক্সামে পাস করেছে, তো সে হয়তো এসএসসি জিডিতে যাবেই না। তো তার যে জায়গাটা সেটা কি ফাঁকা পড়ে থাকবে? তো এরকম ক্যান্ডিডেট তো অনেকেই আছে না, তো তাদের জন্য আমার মনে হয় যে ওয়েটিং লিস্ট একটা বের করা উচিত। যে সিটগুলো ফাঁকা হচ্ছে তাদের জন্য, যারা খুব কম নাম্বারের মার্জিনে পায়নি, মানে ধরো 0.015, 0.25, আমাদের নিজের স্টুডেন্ট দেখেছি আমরা 0.25, 0.35 এর জন্য পাইনি। তো তাদের ওপর দিয়ে কি যাচ্ছে আমরা নিজের চোখে দেখতে পেরেছি। তাদের গার্জিয়ানের উপর দিয়ে কি যাচ্ছে, বাড়িতে মানে খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটির মহল চলছে। তো সেই জিনিসগুলোকে বুঝতে হবে তোমাদের, কারণ এই যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো কোনো কিছু ইললজিক্যাল না, লজিক্যাল এটা। তারপরে দেখো পয়েন্ট যেটা আছে, বিহার এবং পাটনার ঘটনা আমি যেটা বললাম, যে এক্সাম সেন্টারের বাইরে গিয়ে তোমাদের কি নেওয়া হচ্ছে বলতো, এক্সামের সার্ভার দেওয়া আছে অনেক। তাহলে এত লেভেলে যদি দুর্নীতি হয় তাহলে আমরা কি করতে পারি? নেক্সট স্টেজ যেটা, সেটা দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের, আমরা টুইট করতে পারি। বাড়িতে বসে নর্মালি তোমাকে টুইট করতে হবে। আমি তোমাকে বলছি না
যে প্রোটেস্ট করতে হবে, সারাদিন রাত এগুলো ভিডিও দেখো, টাইম নষ্ট করো না। কিন্তু তুমি যেহেতু একজন নাগরিক, তুমি যেহেতু সেই এক্সামটা অ্যাসপিরেন্ট, তো চাকরিটা তোমার দরকার। সেই ক্ষেত্রে তুমি টুইটারে গিয়ে এই দুটো টুইট করতে পারো, স্টপ এসএসসি স্ক্যাম, বা বলতে পারো এসএসসি সেকেন্ড লিস্ট। এটা তোমাদের হতেই পারে। বা তুমি বলতে পারো মেইল করতে পারো। কি করতে পারো? মেইল করতে পারো। যেটাই করো না কেন, তোমরা দেখো ট্রেন্ডিং এ চলছে এগুলো, ইউটিউব দেখে নিজেরাও বুঝতে পারবে যে কি কি চলছে। বাইরের রাজ্য থেকে অনেক টিচার অনেকেই এগিয়ে এসছে। এসএসসি সিজিএল দেখো স্ক্যাম হয়েছিল। তো সিজিএল স্ক্যাম হলে আমাদের দেশের যে বড় বড় টিচার আছে, নিতু ম্যাম বলো, আয়ুক্ত রঞ্জন স্যার বলো, বা গগন প্রতাপ স্যার, বা অভিনয় ম্যাম, তাদের মধ্যে দেখবে সবসময় কোনো না কিছু লেগেই থাকে। কিন্তু তবুও কিন্তু তারা এসএসসি সিজিএল এর যে স্ক্যামটা হয়েছিল না, সিজিএল এর যে স্ক্যাম হচ্ছিল সেটা ভয়ঙ্কর লেভেল হয়েছে। তো সেই সিজিএল এর স্ক্যামটা যে এবার বলো 2024-এ, সেটার মধ্যে কিন্তু তারা প্রোটেস্ট করেছে, তারা এখনো প্রোটেস্ট করছে। আর এই যে তোমাদের ট্যাগলাইন গুলো, সেখান থেকেও কিন্তু কোথায় পাচ্ছি আমরা, বোঝাতে পারলাম? তো সেই জিনিসগুলো তোমরা একটু জেনে বুঝে ব্যাপারগুলো বোঝো। কারণ 2025-এ যদি কাট অফ তোমার 130 বানিয়ে দেয়, 130 প্লাস বানিয়ে দেয়, 120 প্লাস বানিয়ে দেয়, তো তুমি বলো এত পরিশ্রম করার পর 120 যখন নিয়ে আসবে, তোমার এক্সাম সিলেক্টেড হলে না, তুমি কি করবে? কারণ তোমার নিজের অধিকারের সিট সেটা, সেই সিট অন্য কেউ টাকার বলে বা ছল চাতুরি করে নিয়ে যাচ্ছে, তখন চুপ করে বসে থাকতে পারবে? আজকে যারা 2024-এ হলো না কোনো 1 নাম্বার 2 নাম্বার আধা নাম্বার পয়েন্ট নাম্বারের জন্য, তো তারা বুঝতে পারবে যে এটার মর্মটা কি, যে সারা বছর দিন রাত এক করে পড়াশোনা করে, দিন রাত এক করে দৌড়ে, মেডিকেলি ফিট হয়ে, মাঠে ফিট হয়ে, তারপরে যখন 0.5-এর জন্য 1 নাম্বার 2 নাম্বারের জন্য হচ্ছে না, যেখানে তোমাদের 70 কাট অফ ছিল, কাট অফ 70 থেকে 105-এ পৌঁছে যায়, সেটা তুমি বোঝো কিভাবে সম্ভব? 35 নাম্বার 40 নাম্বার কাট অফ হাই হয়ে যাচ্ছে। তো এতটা যখন হাই হচ্ছে, তাহলে কি করেই বা স্টুডেন্টরা আশা রাখবে যে পরের বার পড়াশোনা করলে কাট অফ হবে 120 যাবে না? বুঝতে পারলে? এবার দেখো, আমি তোমাদের কিছু কথা বলছি, এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে। কারণ 120-30 যদি কাট অফ যায়, তোমার হাতে কিছু কিন্তু করা থাকবে না। কারণ দেখো, যারা খুব ভালো 120-30 পাবে, তারা হয়তো পাশ করে যাবে, কিন্তু যারা চাকরি পাওয়ার যোগ্য, যাদের স্কোরটা একটু 115-110-এর মধ্যে আছে, তারা পারবে না। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তোমার এই যে আমি বললাম, টুইট করতে পারো, মেইল করতে পারো, এই জিনিসগুলো একটু করো, ক্যাম্পেইনটা একটু চালাও। কারণ তুমি যদি জোরে সোরে না বসো, তাহলে কিন্তু তোমার পাশে কেউ আসবে না। তুমি যেই টিচারের কাছে পড়ছো না, যেই অনলাইন ব্যাচে বা অফলাইন ব্যাচে, বা তুমি যেখান থেকে সাবস্ক্রিপশন নেওয়া আছে, যেখান থেকেই পড়ছো, কোনো টিচার কিন্তু তোমার সামনে এসে দাঁড়াবে না। ওয়েস্ট বেঙ্গল আমি দেখলাম কোনো টিচার এসে কোনো কিছু বলছেই না, কোনো কিচ্ছু বলছে না, তাদের কোর্স বিক্রি করছে, তাদের মতো করে আছে, বাস। এবার দুদিন পরে যখন এই স্টুডেন্টগুলো ভুক্তভোগী, কে দায়িত্ব নেবে বলো? কেউ দায়িত্ব নেবে না ভাই, তোমার পাশে কেউ থাকবে না। এটা বাস্তব, এটা তোমাকে মানতে হবে। তোমার অধিকার তোমাকে দখল করে নিতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার দেখো, সিজিএল এ যে স্ক্যাম হচ্ছে, সিজিএল এর স্ক্যাম যেহেতু হতে পারে, এসএসসি সিজিএল এর স্ক্যাম হচ্ছে, সিএইচএসএল এটার মধ্যে দেখতে পাচ্ছি, সিপিও তে হচ্ছে, ইউপি, বিহার, এগুলো বিভিন্ন স্টেটের বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, সিজিএল এক্সাম গুলো হচ্ছে, এমটিএস এ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এমটিএস এ হিউজ লেভেলের স্ক্যাম হয়েছে। তাহলে তুমি বলো আমাকে, যে জিডি তে হয়নি, এটার কি গ্যারান্টি আছে? তুমি আমাকে বলো যে জিডি তে স্ক্যাম কোনো কিছু হয়নি, তুমি আমাকে প্রমাণ দিতে পারবে যে স্ক্যাম হয়নি? তাহলে এতগুলো এক্সামে যখন স্ক্যাম হয়েছে, তাহলে তুমি বলো যে এই এক্সামটা যে স্ক্যাম হয়নি, তার কোনো গ্যারান্টি আছে? আমি তোমাকে দেখিয়েই দিলাম যে মাধ্যমিক ফেল স্টুডেন্টও বসেছে, 80,000 টাকার পরিবর্তে ফ্রড ক্যান্ডিডেট বসেছে। তাহলে এই এক্সামটা এত কাট অফ গিয়েছে, এত কিছু হয়েছে, তুমি কিভাবে বলতে পারো যে এক্সামটাতে কোনো কিছু হয়নি, কোনো এটার মধ্যে মানে দুগিবাজি হয়নি? বলতে পারি না। এসএসসি দেখো, এসএসসি অনেক কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর উপর কোশ্চেন মার্ক আসছে, যে পয়েন্টগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এসএসসির মধ্যে হয়তো স্ক্যাম হচ্ছে। তো সেই জায়গাগুলোকে এসএসসি রেকটিফাই করতে হবে, যাতে এসএসসির ওপর কেউ আঙুল তুলতে না পারে, বা এক্সামটা আরো ভালোভাবে হয়। কারণ তোমাকে কয়েকটা পয়েন্ট আমি বলছি। দেখো, আজকে রাজ্যের যেমন আমাদের ডাব্লিউবিসিএস হয়, ডাব্লিউবিসিএস, তাই না, ইউপিএসসি হয়, ইউপিএসসি এক্সাম হয়। এই এক্সাম গুলোতে কাট অফ কত যায় জানো? এই এক্সাম গুলোতে কাট অফ যদি যায়, হাইয়েস্ট 60 প্লাস যায়। হাইয়েস্ট বলছি আমি, হাইয়েস্ট 60 প্লাসের উপরে, মানে 60% উপরে যায় না, নরমালি যায় না। এইবার এসএসসি জিডি এক্সাম যে হয়েছে, এসএসসি জিডি এক্সামে 75%, 80%, এরও বেশি কাট অফ যাচ্ছে, এরও অ্যাবভ যাচ্ছে। তাহলে তুমি বলো, যে এক্সামটাতে, এই যে এক্সামটা আমি বলছি আমাদের এই এক্সামটা বিসিএস, ইউপিএসসি, এই এক্সামগুলোতে কি পুরোটা তোমার মানে আমাদের রাজ্যের, দেশের হাইয়ার মাইন্ড যারা আছে তারা বসে। কিন্তু এই এক্সামটাতে কি তোমাকে
75% 80% নাম্বারও নিয়ে আসবে, আবার 85% নাম্বারও নিয়ে আসবে, মাঠেও তোমাকে ফিট হতে হবে, তারপর গিয়ে তোমাকে জব দেবে। বোঝাতে পারলাম? তাহলে এবার তুমি বোঝো, তুমি যদি একজন ক্যান্ডিডেট হও 25-এ, তোমার কি করণীয় একটু ব্যাপারটা বোঝো। আমি জোর করছি না যে করোই, কিন্তু চোখ কান খোলা রাখো, একটু ব্যাপারগুলো বোঝো। এক একটা টুইট, এক একটা মেল, তুমি একজন তোমার পাশে বাড়ি বন্ধু হেনা তেনা করতে করতে আজকে কয়েক কোটি লোক চলে যাবে। এসএসসি তখন একটু নড়ে চড়ে বসবে, আদারওয়াইজ কিন্তু নড়ে চড়ে বসবে না। আমার মনে হয় যে এই কথাগুলো তোমাদের বলা উচিত, এই কথাগুলো তোমাদের জানানো ছিল। আমি নিজেও টুইট করবো, আমি নিজেও পাশে থাকবো তোমাদের। আমার যে অফলাইন স্টুডেন্ট আছে তারা প্রত্যেককে করানোর দায়িত্ব আমার। বোঝাতে পারলাম? তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা তুলে ধরা ছিল, এই জন্য আমি তোমারটা পুরোটা ট্রান্সপারেন্ট করে দিলাম। এবার বাকিটা তোমাদের হাতে।